বায়ান্নর মহান ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ বেদি ও আশপাশের সড়ক নানা শিল্পকর্মে সাজিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। রাত 12:01 রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতির মিনার। এদিকে 21শে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। 1952 সালে শহীদদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল যে রাজপথ, সেই সড়কের দেয়ালে দেয়ালে মনের মাধুরী মিশিয়ে নানা শিল্পকর্ম এঁকেছেন চারুকলার শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় এই শহীদ মিনার ভরে উঠবে লাখো মানুষের শ্রদ্ধার ফুলে। রাত 12:01 শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এছাড়াও প্রধান বিচারপতি, সরকারের মন্ত্রী, কূটনৈতিক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে শহীদ মিনার। এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সকালে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। ঝুঁকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিবসটি পালন উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকেও। আমরা 7টি জায়গায় আমরা ট্রাফিক ডাইভারশন দিব। আমাদের শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চাংখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং, এই জায়গাগুলোতে আমাদের ডাইভারশন থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক। আমাদের ইনার পেরিমিটার, আউটার পেরিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরে আমাদের ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনারে তো আছে, এছাড়া সারা দেশে যেখানে যেখানে আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে, প্রত্যেকটা জায়গায় সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। শহীদ মিনারের চারপাশে র্যাব পুলিশের কন্ট্রোল রুমের পাশাপাশি স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। শ্রদ্ধা নিবেদন করতে আসা জনসাধারণের জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় ভর্তি ফি আগামী বছর থেকে নেওয়া হবে না বলে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে মোহাম্মদপুর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ চত্বরকে শহীদ ফারহান সরণি ঘোষণা দিয়ে একথা বলেন তিনি। আগে একটি নানক সরণি নামে পরিচিত ছিল। তিনি বলেন, পুনরায় ভর্তি ফি বাতিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন যাতে না বাড়ে সেজন্য সবার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনও খোলা রেখেছে তাদের বিষয়ে আগামী রোববার মন্ত্রণালয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকে আমরা এই জায়গাটা নতুন করে নামকরণ করলাম সবার ভালোবাসা, যার স্মৃতিচারণ আজকে আমরা করছি শহীদ ফারহান ফায়াজ। এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া, সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়াজ চত্বর নামকরণ করলাম। বিপুল ঋণ মাথায় নিয়ে বিএনপি গতানুগতিক বাজেট করবে না, স্পষ্ট জানিয়ে দিলেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে নিজ বাড়িতে সাংবাদিকদের একথা বলেন তিনি। অন্যদিকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি জানালেন, পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে, তাই রমজানে বাজারে স্থিতিশীল থাকবে। বিস্তারিত জানাচ্ছেন রাজীব। দেশের অর্থনীতি কঠিন সময় পার করছে জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, আগের বিপুল ঋণের দায় বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে, তাই বিএনপি গতানুগতিক বাজেট করবে না। অর্থনীতি খুব একটা খারাপ অবস্থায় আছে এবং এখান থেকে উত্তরণের জন্য যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রোগ্রামে আমরা আগে দিয়েছি, এগুলো আবার আমি নতুন করে বলতে চাই না। আশা করি একটি বড় ধরনের আমাদের আমরা ডিরেগুলেশন, লিবারালাইজেশনের মাধ্যমে অর্থনীতিকে মুক্ত করতে চাই। অর্থনীতিকে
জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে, সেটাই হবে মূল উদ্দেশ্য। আমির খসরু বলেন, অর্থনীতিতে সকলে অবদান রাখতে পারে, উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছতে পারে এমন সুযোগ সৃষ্টি করা হবে। চট্টগ্রাম মহানগরীর কাট্টলীর নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দর ঘিরে কোনো পণ্যের দাম না বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এখানে অনেক কিছুর পিছনে দাম বাড়ার পেছনে অনেক কারণ আছে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে কাজগুলো চলছে, পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলো বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার কারণে এগুলোর দাম বাড়ছে, এগুলোর কস্ট বাড়ছে, এই কস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সুতরাং আমরা অনেকগুলো সমাধান দিতে পেরেছি, অনেকগুলো আমাদের কয়েকদিন সময় লাগবে। অন্যদিকে রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন। যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে, আমাদের রিয়াকশন টাইমটা ছিল না, মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নেই। মন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো ও বিভিন্ন দেশে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মুখে, সেই প্রভাব কাটিয়ে দ্রুতই বাণিজ্যের ভিত শক্তিশালী করা হবে বলেও আশ্বাস দেন বাণিজ্য মন্ত্রী। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। রাজনীতি থেকে উত্তরণে বিএনপি সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী ব্যবসা বান্ধব পরিকল্পনার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি বাড়াতে হবে রাজস্ব আয়, সেই সঙ্গে উন্নয়নের নামে ঋণের ফাঁদে পা না দিতেও নতুন সরকারের প্রতি পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে নানান চড়াই উৎরাই পেরিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ার প্রত্যাশা বিএনপি সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সংকট মোকাবেলায় হবে বর্তমান সরকারের নতুন চ্যালেঞ্জ। ব্যয় সংকোচন ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যয় নির্ধারণ ও পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। আমাদের রাজস্ব ব্যয় যেটা, সেটার সমান হলো আমাদের রাজস্ব আয়। আমাদের এখানে কোনো উদ্বৃত্ত নাই, পুরো উন্নয়ন কর্মসূচি হলো ঋণ নির্ভর, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। এই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি আমাদের রাজস্ব আয় বাড়াতে পারি, সেখানে প্রযুক্তি, প্রশিক্ষণ, আমাদের যে সংস্কার, যেগুলো নাকি অন্তর্বর্তীকালীন সরকারও শুরু করেছিলেন, সেগুলোকে আমাদের বেগবান করতে হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। দেশি বিদেশি বিনিয়োগে আস্থা ফেরাতে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যে রিজার্ভ আমরা বলছি আমাদের কাছে আছে, এটা কিন্তু মেনটেন করে যেতে হবে, মেনটেনেবল রিজার্ভ। বাড়তি টাকা আমাদের কাছে নেই, কিন্তু আপনি যদি টেকনিক অ্যাপ্লাই করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, অনেক কিছুই করবার আছে। আর এই সব কিছু করতে গেলে ওই সরকারের সবচেয়ে বড় বন্ধু হতে হবে ব্যবসায়ী। 300টার মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 50টার অধিক স্পিনিং বন্ধ হয়ে গেছে। এখন আপনি হাতে দুটো অপশন, আপনি কি নতুন করে ফ্যাক্টরি করবেন, কর্মসংস্থান করবেন, নাকি এগুলোকে উজ্জীবিত করবেন। কিন্তু উজ্জীবিত করতে গেলে আমি মনে করি এটা একটা সহজ পদ্ধতি, এবং সেখানে আপনাকে একটা প্যাকেজ নিয়ে আসতে হবে, যে প্যাকেজটা বাস্তবমুখী হবে এবং মিল কারখানাগুলো টিকে যাবে, কর্মসংস্থান হবে। অন্তর্বর্তী সরকারের 14 মাসে দেশে ঋণের পরিমাণ বেড়েছে 2,60,257 কোটি টাকা। কমেছে রাজস্ব আয়, বেড়েছে মূল্যস্ফীতি, যা বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আলী। লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। 3 দিনের সফরে বুধবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে যান তিনি। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। খুব শিগগিরই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুরে তো নাই। আমরা কিভাবে অব্যাহত রাখবো সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল কোনো খনন, আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ।